হ্যাঁ, সকাল সকাল বের হওয়ার কথা 8টার সময়, 12টা বেজে গেছে। এখন হচ্ছে হলো আমরা রুমার দিকে রওনা দিব। ক্রেওকডং আজকেই উঠবো। আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে হলো ক্রেওকডং উঠবো। ক্রেওকডং উঠে তারপর হচ্ছে হলো বগালেক থাকবো। তো সেই প্ল্যানেই যাচ্ছি। টিমমেটরা সামনে আছে আর অঞ্জন পিছনে আছে, বাকি দুইজন সামনে। আর এই যে এখানে দেখেন, লাশ নিয়ে যাচ্ছে ঢোল তবলা বাজাইতে বাজাইতে। তো এটা ওনাদের রিচুয়াল, উপজাতি রিচুয়াল। আমার কাজিনরা সামনে কোথায় বললো আছে, দেখি যাই। আগে তো এখানে আসতাম, এখানে এসে বসে হচ্ছিল, এখানে চা খেতাম। আমরা ছিলাম হিল ভিউ হোটেলে। তো এর আগে যতবার বান্দরবন ট্রেকিং এ আসছি ততবার হচ্ছিল আমরা এখানে বসে চা খেতে খেতে চিন্তা করছি যে এখানে একদিন থাকবো। কেন মানুষ থাকে, কি দরকার থাকার। এখন আছে, এবার আমরা নিজেরাই থাকলাম। এই হলো অবস্থা। এই যে আমার বাকি দুইজন। কেন? আমি তো ওই পাম্প থেকে নিলাম, আমার মাইলেজ তো 50। এই যে হ্যাঁ হ্যাঁ তো গুড মর্নিং সবাইকে। প্রায় 1 ঘন্টা এদিক ওইদিক তেলের পাম্প খোঁজা, সময় নষ্ট করার পরে আমরা এখন আছি হচ্ছে হলো বান্দরবান জেলা যে বাস টার্মিনাল, সেটা যে টানেল, সেটার মধ্যে। তো এটা আসলে অনেকেই জানে না যে ঢোকার মুখে হচ্ছে হলো এই টানেল পাওয়া যায়। তো আপনারা এসে হচ্ছে হলো বাংলাদেশের একমাত্র বাস টানেলের মজাটা নিতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে হলো এখন রওনা দিছি। সময় হচ্ছে হলো প্রায় 11টা বেজে গেছে। রুমার দিকে রওনা দিছি। তো পথে আমাদের প্ল্যান হলো আমরা প্রচুর থামবো এই ট্যুরে, কেননা রিল্যাক্সে যাব, প্রচুর ছবি তুলবো। তো আমাদের বাইক ট্যুরে আসলে ওইভাবে ছবি কিছু করা হয় না। আর আমার হেলমেটের ক্যামেরাটা শোয়ের কারণে হচ্ছে হলো চার্জ নাই, এখন চার্জে লাগানো আছে। রুমা পর্যন্ত আমি এই মোবাইলের ক্যামেরা দিয়ে হচ্ছিলো ভিডিও করব। তো চলেন পাহাড়ি রাস্তায় উঠি, দ্যাট মিন্স রুমা রোডে উঠি, তারপরে কথা বলি। লম্বা একটা ব্রেকের পর আমরা হচ্ছে হলো থানচি রুমার যে বাস স্ট্যান্ড, মানে থানচি রুমার দিকে যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে রওনা দিছি। কেন এখানে আমরা সময় নষ্ট করছি, এর কারণ হচ্ছে হলো শুভ ভাইয়ের সকালবেলা উঠে আমার মোবাইল স্ট্যান্ড থেকে হঠাৎ করে খায়েশ জাগছে যে সেও তার মোবাইল স্ট্যান্ড লাগাবে। বাট তার স্কুটারের মূল প্রবলেম হচ্ছে হলো তার সামনে উইন্ডশিল্ড আছে। তো উইন্ডশিল্ড খুলতে হবে। উইন্ডশিল্ড এখন তার কাছে রাখবে না হচ্ছে হলো, ওই যে এটা হলো শুভ ভাইয়ের বাইক, তার কাছে রাখবে না, সে হচ্ছে হলো আপনার ঢাকা পাঠিয়ে দিবে কুরিয়ারে করে। এটা নিয়ে একটু কনফিউশন ছিল। তো এখানে এসে মোবাইল হোল্ডার খোঁজা, মোবাইল হোল্ডার চয়েস করা, এগুলি দেখে মোটামুটি একটা মোবাইল হোল্ডার নিছে। জিনিসটা হলো দেখতে আমারটা যেমন মোটো উলফের, আপনারা ভিডিও দেখে বুঝতেছেন যথেষ্ট স্টেবল এটা। তো উনিও হচ্ছে হলো মোটো উলফ খুঁজতে যে পাইছে হলো মোটো ফিক্স। এখন দেখা যাক সামনের রোডে মোটো ফিক্স তাকে কতটুকু সাপোর্ট দেয়। তো আমার যতটুকু সন্দেহ, আপনারা রুমা পর্যন্ত আমার এই অ্যাঙ্গেলেরই ভিডিও পাবেন। রুমা থেকে আপনারা ডুয়েল অ্যাঙ্গেলের একটা ভিডিও পাবেন। এটা হচ্ছে এই অ্যাঙ্গেলেরও পাবেন, আমার হেলমেট ক্যামেরারও পাবেন। এই হলো আপনাদের জন্য রুমা বাস স্ট্যান্ড। আমরা যখন ট্রেকিংয়ে যেতাম, আমরা এই রুমা বাস স্ট্যান্ড থেকেই হচ্ছে হলো ট্রেকিং, মানে জার্নি স্টার্ট করতাম। তখন মেবি 40-50 টাকা ভাড়া ছিল। এখন খুব সম্ভবত শুনলাম যেটা 70-80 টাকা ভাড়া, নট শিওর, বাট 100 টাকার মধ্যে। আপনারা যদি কেওক্রাডং যেতে খরচ বাঁচাতে চান, এখান থেকে চান্দের গাড়ি না নিয়ে, সেক্ষেত্রে আপনারা এই রুমা বাস স্ট্যান্ড থেকে হচ্ছে হলো চান্দের গাড়ি নিয়ে বাসে করে যেতে পারেন। তাতে আপনার মোটামুটি 4-5 হাজার টাকা সেভ হবে। ওখানে রুমায় বাসে করে যাবেন এবং রুমা থেকে বাসে করে ব্যাক করবেন, এতে আপনার যথেষ্ট সেভ হবে। আর আমি এখন আমরা আছি হচ্ছে হলো বান্দরবান থেকে বেশি দূরে না, শৈলপ্রপাতের কাছাকাছি। আমার বন্ধু হচ্ছে হলো কর্নারিংয়ে স্লো হয়ে যাচ্ছে, দেখতেছেন। আমরা যতটুকু বিশ্বাস করি এই ট্যুরের পরে ওর কনফিডেন্স অনেক বাড়বে। প্রথম পাহাড়ে আসছে তো একটু কিছুদিন একটু প্যারা যাবে, এটা কিছু করার নেই। না, অঞ্জন হচ্ছিল টেক্সট বুক অনুযায়ী চলতেছে। আমরা ওকে যেটা বলছি ওইটারে বেদ বাক্য ধরে নিয়ে ওইভাবে চলতেছে। বাট সিচুয়েশন অনুযায়ী, যেমন এখন আমি ঢাল উঠতেছি, এই জায়গাটা কর্নারিং দিয়ে স্মুথলি 30-40-এ পার হয়ে যেতে পারি। ওইটাও হচ্ছে হলো স্লো যাইতেছে। তো ওর হলো
মানে আমরা যেটা বলছি ও সেটাই ফলো করতেছে, ঠিক আছে। বাট কিছু কিছু জায়গায় তো নিজের বুদ্ধিমত্তা দিয়ে হচ্ছে হলো আপনার রোড কন্ডিশন যাচাই করা উচিত। আশা করি একটু শেষ ওর এই ডিলেবা চলে যাবে। এখন দেখা যাক রুমা পর্যন্ত আমরা কয়টায় পৌঁছাই। শুভ ভাই একটু পরপর হচ্ছে হলো তার মোবাইল হোল্ডার 360 ঘুরে যাচ্ছে। সে একটু পরপর থামতেছে, থেমে হচ্ছে হলো মোবাইল ঘুরাইতেছে। এখন ওইটা লক হচ্ছে না, অটো রোটেট করতেছে। আমারটা যেমন স্টেবল এক জায়গায় রয়ে গেছে, ওনারটা হচ্ছে না। তো এই হলো মোটো ফিক্স আর মোটো উলফের মধ্যে পার্থক্য। সামনে একটা ভিউ পয়েন্ট আর একটা চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট। আপনার এখান থেকে সাঙ্গু নদীর অসাধারণ ভিউ পাওয়া যায়। প্রতিবারই মোটামুটি আমরা এই চেকপোস্টে থামি। এইবার হচ্ছে হলো এখানে আপনার এনআইডি রাখে, চেক করে। তো এখান থেকে মোটামুটি সাঙ্গু নদীর একটা ভালো ভিউ পাওয়া যায়। আমরা প্রতিবারই এই জায়গায় ছবি তুলি। তো আসেন আগে চেকপোস্টে ক্যামেরাটা অফ করে দিই। এই যে সাঙ্গুনু নদী দেখা যাচ্ছে সামনে, এই সিনটার জন্যই আসলে এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ এনজয় করি। আমরা যখন জুনিয়র ছিলাম তখন এটা ছিল একদম ঘোলা, বর্ষাকাল। আর এখন হচ্ছে হলো একটু নীল নীল আছে, আর কিছুদিন পরে আসলে সবুজ দেখবেন আপনারা। তো এটা আসলে সিজনের ওয়েদারের সাথে কিছুটা হলেও চেঞ্জ হয়। আপনারা যারা পাহাড়ে নতুন আসবেন তাদের জন্য একটা টিপস হচ্ছে হলো এই যে স্টিলের বীজগুলি দেখবেন, স্টিলের বীজগুলি দেখলে খুবই সাবধান। এবং সবচেয়ে সাবধানতার বিষয় হলো এখানে যে আপনি এখানে উঠে ব্রেক করবেন না। বিশেষ করে আপনার যেটা নন এবিএস চাকা সেটা তো করবেনই না, ইনস্ট্যান্ট দেখবেন আপনার চাকা স্লিপ করে। এটা আমি নিজেও চেক করছি। আমি প্রথমবার যখন আসছি তখন এরকম হয়েছে। তো এটা একটা সাবধানতা আপনাদের জন্য যে এই স্টিলের ব্রিজগুলিতে খুবই সাবধান। আর স্টিলের ব্রিজগুলিতে স্লো যাবেন, কারণ ওই পাশ থেকে ঠাস করে চাঁদের গাড়ি চলে আসে। বলতে বলতে দেখছেন অবস্থা, আমি যাব কোথা দিয়ে, বাসও আসছে, চাঁদের গাড়িও আসছে। তারা কর্নারিংয়ের মাঝখানে একজন একজন ওভারটেক করতেছে। এই জন্য ওদের চাঁদের গাড়ি ড্রাইভারদের আমি এত গালি দিই। এরা মানুষ না, এরা অন্য গ্রহের থেকে আসছে। এরা আর কাউরে কিছু মনে করে না, কোনো লেন মেনটেন করবে না, কিছু করবে না, ধুপধাপ করে চলে আসবে দেখবেন এই বাঘগুলির মধ্যে। এখন এই ব্লাইন্ড বাঘগুলির মধ্যে যদি আপনার সামনে হুট করে চলে আসে, আপনি কিছুই করতে পারবেন না তখন। আমরা একটু ব্রেক দিছিলাম। আমরা যেই গতিতে আগাচ্ছি তাতে মনে হইতেছে না বিকালে বা সন্ধ্যার আগে রুমা পৌঁছাইতে পারবো। তো আপাতত ইনিশিয়াল টার্গেট রুমা কোনো মতে পৌঁছাই, তারপর দেখা যাক। কেউ কারণ মনে হয় আজকে যাওয়া হবে না, আজকে বকালেক থাকতে হবে। এখন যেই সিচুয়েশনে আগাচ্ছি, আমাদের গতি যা, তাতে মনে হচ্ছে যে আমরা এমনও হতে পারে রুমায় রাত কাটাইতে হইতে পারে। তো দেখা যাক আসলে কতটুকু কী করা যায়। স্পিড বেশি কম, অঞ্জনের জন্য আসলে স্পিড বেশি কম। এখন ওরা তো আসলে কিছু বলা যাবে না, পাহাড়ে প্রথমবার আসছে। এখন আমরাই দায়িত্ব নিয়ে নিয়ে আসছি, আমাদের আসলে কিছু বলা উচিতও না। আর বন্ধু যাক আস্তে ধীরে, ইমপ্রুভমেন্ট ওর খুব স্লো। মানে এতটুক রাস্তা চালানোর পরে ইমপ্রুভমেন্ট আরও ফাস্ট হওয়ার কথা, বাট হচ্ছে না। দেখা যাক কী করা যায়। এই হলো আপনাদের জন্য সামনে একটা ওয়াও সিন রাখছি। এই দেখেন চাঁদের গাড়ি আসতেছে। চাঁদের গাড়ি যে আমি গালি দেই, মানে চাঁদের গাড়ি এক একটা এক একভাবে আসতেছে এবং আমাকে মোটামুটি রাস্তার প্রায় বাইরে দিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। তো এই কারণে আসলে এই রোডে চাঁদের গাড়ি থেকে যারা নতুন রাইডার আছে তাদের সাবধান থাকা উচিত। প্রাইভেট কারগুলি থেকেও সাবধান থাকবেন, কেননা প্রাইভেট কার ড্রাইভাররা এই রোডে রেগুলার না। তো এই যে বাঘগুলির মধ্যে ধরেন এই যে কর্নারিং দিচ্ছে, আমি কিন্তু আমার লেনে কর্নারিং দিচ্ছি। তো ওই পাশ থেকেও যে আসবে তারও তার লেনে থাকা উচিত। কিন্তু এই চাঁদের গাড়ি প্রাইভেট কার এরা হচ্ছিল, যখন আপনি একটা কর্নারিং শেষ করবেন দেখবেন হুট করে আপনার সামনে চলে আসছে, প্যানিকিং সিচুয়েশন। এই যেমন ওনার নিজের লেন দিয়ে আসলো, এরকম কিন্তু সবাই আসবে না। আপনার লেন দিয়ে ম্যাক্সিমাম আসবে, অথবা আপনার লেনে ছিল তার নিজের লেনে সে ব্যাক যাবে। তো এই সিচুয়েশনগুলি খুবই মানে প্যানিকিং সিচুয়েশন। আর যে নতুন আসে তার জন্য তো, যেমন আমার বন্ধু হচ্ছিলো বাস বা চাঁদের গাড়ির পাশে দেখলে ও রাস্তার পাশে থেমে যাচ্ছে, ও ওই কনফিডেন্স পাচ্ছে না। তো যারা নতুন আসবে তাদের জন্য এই সিচুয়েশনগুলি আসলেও যথেষ্ট প্যানিকিং। তো আপনারা নতুন রাইডাররা অবশ্যই এই ক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এই মোড়ে মোড়ে দেখছেন স্পিড ব্রেকার, বাংলাদেশ আর্মি তাদের মাথায় যে ঘিলু নাই, মানে রাস্তা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার পার্সপেক্টিভে। আর্মি অন্য দিক দিয়ে যেই ভালোই হোক, এই রোড কনস্ট্রাকশনে তারা যে কোনো ঢালের শেষে বা হচ্ছে হলো কর্নারিংয়ের মধ্যে স্পিড ব্রেকার দিয়ে দেয়। আমার কাছে মনে হয় এটা আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি আরও বাড়ায়। আপনি স্পিড ব্রেকার দিবেন ঢালের মানে এমন একটা জায়গায় দেন ঢালের শেষে দিচ্ছেন, আপনি একজন নেমে লাস্টে তাকে হার্ড ব্রেক করা লাগতেছে, এইটা একটা অবস্থা। আরেকজন একটা বাঘ ঘুরে হঠাৎ করে স্পিড ব্রেকার,
এগুলি তো প্রেডিক্টেড না, এগুলি তো ভিজিবল হওয়া উচিত, এবং অনেক জায়গায় মার্কিংও নাই। এটা খুবই প্যারা দেয়। একটা হাস্যকর বিষয় দেখানোর জন্য দিলাম, এই যে সামনের লেডি বাইকার, ওনার এফজেড এর ইঞ্জিন ঠান্ডা করতেছে, উনি হচ্ছে হলো ফ্যান লাগায় দুই পাশ থেকে। তো আমার জিক্সারের মোটামুটি এই ধরনের সমস্যা হয় নাই। আমরা ওয়াই জংশন অবশেষে পৌঁছাইছি যখন সময় প্রায় হচ্ছে হলো 3টা ছুঁই ছুঁই। তো এখানে কতক্ষণ আপনার আর্মির যে গার্ডের দায়িত্বে যে আছে ওনার সাথে কথা বললাম, উনি এখন পর্যন্ত কখনো রুমা বা বগালেক যায় নাই, তো উনি এখানেই আছে। ওই যে মক্কার মানুষ হজ পায় না, এই টাইপের যে একটা বিষয় আছে, এটা ওনাদের দেখলে বোঝা যায়। এটা হলো ওয়াই জংশন। এখানেই আগে বাসে থামতাম, বাসের রেস্টপ ছিল, এখানে আমরা আগে ফল টল খাইতাম। মানে এখানে একটা বাসে আসলে মূল প্যারা হচ্ছে হলো বাস এখানে প্রায় 30-40 মিনিট দাঁড়ায় যায়, এইটাই একটা প্যারা, এটা একটা বড় ব্রেক এখানে। আর এই ছাড়া ওয়াই জাংশন হচ্ছে হলো ডানে গেলে, ডানে উপরের দিকে চলে গেলে হচ্ছে হলো আপনার থানচির দিকে চলে গেলেন, নীলগিরি, থানচি, আলীকদম, লামা সব ওইদিকে। আর যখন বামে ঢুকে যাচ্ছেন তখন আপনি হচ্ছে হলো রুমা, কেওক্রাডং, বগালেক এইদিকে ঢুকে গেলেন। তো আমরা এখন বামে চলতেছি। আমাদের ইচ্ছা ছিল এইবারের রুটটা ডানেও যাব, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে রাতে প্ল্যান করছি অঞ্জনের যে অবস্থা রাইডিংয়ে, তাতে তাকে নিয়ে আসলে থানচি যায়, যে থানচি থেকে ডিরেক্ট ঢাকা, এই রিস্কটা আমরা নিব না। তাই আমরা কাপ্তাই চলে যাব, কাপ্তাই থেকে ঢাকা যাব। তো সমতল রোডে ওর মোটামুটি চালানো ভালো, কিন্তু পাহাড়ি রাস্তায় ওর স্পিড খুবই স্লো। শুভ ভাই আর অঞ্জনকে একসাথে পাঠিয়ে দিছি সামনে। অঞ্জনের স্পিড স্লো, তাই ওরা বলছি তুই যেতে থাক। শুভ ভাইয়ের বাইকের সমস্যা হয়েছে, বাইক আপনার লো আরপিএমে বন্ধ হয়ে যাচ্ছে, তাকেও বলছি যেতে থাকেন। আমি আর অনেক ভাই এখন রওনা দিছি। আমরা এখানে 14 মিনিটের একটা ব্রেক দিছি। 14 মিনিটের ব্রেক শেষে টার্গেট হলো আমরা কত দ্রুত দুইজনে ধরতে পারি, দেখা যাক। এখন এই জন্য কর্নারিং দিতে দিতে আমরা ফিল নিতে নিতে যাব, ওদের কত দ্রুত আমরা ধরতে পারি সেটাই টার্গেট। এখনও ধরতে পারি নাই, এখনও নন স্টপ রাইড করতেছি। ওরা এখান থেকে হচ্ছিলো রাস্তা অনেকটুকু সমতল আমরা পাইছি, তো আমরা সন্দেহ করতেছি সমতল পাওয়ার কারণে হচ্ছিলো তারা টেনে গেছে ভালোই। তারপরে আমার হচ্ছে হলো ঋত্বিকদা ফোন দিছিল, 2বার থামা লাগছে, অফিস থেকে একটা ফোন আসছিল, থামা লাগছে। তো আমরা 3বার থামতে হয়েছে। তো এখনও টানতেছি, আমরা দেখি কতটুকু ধরতে পারি। অনেক ভাই আর আমি হচ্ছিল ভালোই টানতেছি, দুইজন মিলে একসাথেই চেষ্টা করতেছি, ধরে ফেলবো মনে হয়। আমরা কর্নারিংগুলি এবং ভাঙা টাঙা ঢাল টালে যেভাবে যাচ্ছি, অঞ্জন ওই ফোর্সে যায় না, এটা আমরা জানি। তো আজকে কমিউনিকেটর হচ্ছিলো অনেক ভাইয়েরটা লাগানো, এই জন্য আমি এসে হচ্ছিলো ভালোই ফিল পাইতেছি যাইতে যাইতে। আর দেখা যাক কত দূর যে এদের ধরা যায়। রুমা যদি ওরা পৌঁছা যায় তাহলে ভালো, আমরা কর্নারিং আর এই পাহাড়ের রাস্তায় হালকা পাতলা টানাটানি হচ্ছিলো মজা পেয়ে যাব। এই যে দেখেন সমান রাস্তা, তো এরকম সমান রাস্তা পেয়ে যদি না টানে তাইলে এটা পাপ হয়ে যাবে। আমরা এখন ভালোই টানতেছি, রাস্তা মোটামুটি সমতল হওয়ার কারণে অঞ্জন শিওর খুবই ভালো টান দিছে, শুভও ভালো টানাটানি করছে। তো আমরাও খারাপ টানতেছি না, ধরে ফেলবো যে কোনো সময়। আর কর্নারিংয়ের মধ্যে এখন রাস্তা প্রচুর ভাঙা, প্রত্যেকটা কর্নারিংয়ের মাঝখানেই রাস্তা ভাঙা। এটা নিয়ে আসলে কোনো সমাধান নাই, এই জায়গায় কিছু করার নাই। তো টানতেছি, এই দেখেন এই যে সমান রাস্তা, তো এই রাস্তায় আমরা টানতেছি 60+, অঞ্জনও টানছে এই জায়গায় শিওর, না এত তখন ধরে ফেলতাম। আর আমার হলো 3বার থামা লাগছে, ঋত্বিকদা ফোন দিছে, তারপর হচ্ছে হলো আপনার এই অফিস থেকে ফোন আসছে, আম্মু ফোন দিছে, যখন আবার ফোন আসছে, ফোনটা ধরি, কি বলে দেখি, মানে কন্টিনিউয়াস হচ্ছে হলো কোনো না কোনো প্যারা যাচ্ছে। এই যে দেখেন ভাঙা রাস্তা, ওয়াই জংশনের উপরে ভয়ঙ্কর রাস্তা। এটা কিন্তু মাঝখানে ভালো ছিল, খুব সম্ভবত আপনার এই ওনারা যখন ওইদিকে কেওক্রাডাঙ্গার দিকে রাস্তা করতেছে, কেওক্রাডাঙ্গার দিকে রাস্তা করতে করতে এইদিকে রাস্তার প্রতি খুব সম্ভবত নজর দেয় নাই, না তো এটাও ভালো হয়ে যেত। বিশেষ করে কিছু ব্লগে এখন দেখলাম হচ্ছে হলো বগালেক পর্যন্ত প্রচুর টিউমার রাস্তায়, কেননা বগালেকের সাথে রাস্তাটা আমরা খুব সম্ভবত 2018 কি 19-এ আসছিলাম, তখন হচ্ছে হলো ট্রেকিং আসছিলাম, তখন রাস্তা করতেছে, কমলা বাজার পর্যন্ত যাওয়া যেত। তো এরপরে হচ্ছে হলো তখন রাস্তা খুব ভালো ছিল। তো ওগুলি করতে করতে কেওক্রাডাঙ্গার ওদিক করতে আরও 3-4 বছর সময় চলে গেছে। আমার যতটুকু সন্দেহ ওই কারণেই হচ্ছে হলো রাস্তাগুলিতে টিউমার উঠে গেছে প্রচুর। আর্মি কাজ করছে, আর্মির কাজ একটু ভালো হওয়া উচিত ছিল। আর এটার বাজারটার আমার নাম খেয়াল নাই, কিন্তু আগের এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু মনে পড়ে, রুমার আগে এটা হচ্ছে হলো সবচেয়ে বড় বাজার।
তো এইটা পার হব, এটা খুব ব্যস্ত বাজার থাকতো। এখানেও আগে আমি চাঁদের গাড়ি নিয়ে যখন আসছি তখন থামছি, বাস এখানে লোক নিতে দাঁড়ায়, সামনে থেকে হচ্ছিল আপনার মানে অবৈধ পথ যেটা বলে, ওই দিক দিয়ে হচ্ছিল কেওগাডং যাওয়ার একটা পথ আসিল, যখন যেতে দিত না তখন অনেকে দিক দিয়ে যেত। শুভ ভাই দাঁড়ায় আছে, দেখি শুভ ভাই কেন দাঁড়াইলো, তার শুভ ভাইয়ের সাথে কথা শেষ করে আবার রওনা দিব। শুভ ভাই আমাদের উপর একটু রাগ, বলতেছে একলা একলা কতক্ষণ চালাইতে ভালো লাগে। এখন ওনারাও তো আসলে পাস করতে আমরা দিতাম না, অন্য একলাই ছেড়ে দিতাম, একলা ছাড়াটা প্যারা। আরেকটা বিষয় হচ্ছে হলো ওনারও বাইকে একটু সমস্যা হচ্ছিল, পিক আপ একটু কমে গেলে গাড়ি স্টার্ট অফ হয়ে যাচ্ছে, এটা ওনার ঢাকা থেকে আসার আগে থেকেই প্রবলেম। ওনার খুব সম্ভবত ইঞ্জেক্টর চেঞ্জ করতে হবে, বাট ইঞ্জেক্টরটা খুব সম্ভবত বাংলাদেশে অ্যাভেলেবল না, সে কারণে হচ্ছে হলো ওনারে আসলে কিছু করার নাই, আগে যেতে দিছি। এই কারণে আমার মনে হয় ওনার প্রবলেম করতেছে, আর ট্যুরের ফুল ফুল প্ল্যান হয়ে আছে, না আসলেও হয় না। তো দেখি অঞ্জন কত দূর আছে, অঞ্জনে আস্তে আস্তে ধরে। আর কর্নারিং তো দেখতেছেন, কর্নারিংয়ের মজা আসলে সবাই পাচ্ছি আমরা। আমরা এখনও অঞ্জনে ধরতে পারি নাই, ও ধরে ফেলবো খুব সম্ভবত সামনে, রুমার সামনে ওই যে রুমা উপজেলার ব্যানার দেখা যাচ্ছে, ফলক, ওয়েলকাম টু রুমা উপজেলা। আমরা এখানে আমরা বান্দরবনে বলে স্বর্গের দুইটা দ্বার, একটা রুমা একটা থানচি, আমরা একটা দ্বারে পৌঁছে গেছি। তো এখানে কিছু ছবি টবি তুলবো, আবার রওনা দেবো এরপরে। আমরা অঞ্জনের অবশেষে পাইছি, ও মাত্র এক জায়গায় ব্রেক দিছে আর আমরা এই শহরে ধরছি। তো ও আসলে অনেকক্ষণ চালাইছে নন স্টপ, আমরা তো অনেকবার থামছি, সৌবাইয়ের সাথে থামছি, আমি অনেকক্ষণ থামছি, ফোন টোন আসছে, আমাদের রেস্ট হয়েছে অ্যাকচুয়ালি। ও নন স্টপ অনেকক্ষণ চালাইছে তো ওর অ্যাকচুয়ালি রেস্ট হয় নাই, ও প্যারা খেয়েও থামছিল, ওর সাথে একটা আমরাও ব্রেক দিলাম, ব্রেক দিয়ে আবার রওনা দিছি। তো এই যে দেখেন একটা ঢাল ওঠার সময় হচ্ছিল, ও জাস্ট পিছনে পড়ে গেছে, তাকে এটা ওর ওর হাতটাও যথেষ্ট খুলছে এই পর্যন্ত, কিন্তু ও যথেষ্ট ফাস্ট আসছে, ইমপ্রুভমেন্ট ভালোই, কেননা রাস্তা সোজা পাইলেও ও ভালোই টানছে আমার হিসাবে, কেননা আমরা এক্সপেক্ট করি না ও এত দূর চলে আসবে। আর সৌভাই আমি আর অনেক ভাই আছি সামনে, ও আবার পিছনে পড়ে গেছে, ঢালটা উঠার পর ওর জন্য ওয়েট করবো আমরা। আমরা রুমাবাজার আর্মি ক্যাম্পে পৌঁছে গেছি, পিছনে ব্যানার ছিল একটা, ফলকে লেখা ছিল, এই মোড়টা ঘুরলেই খুব সম্ভবত আমরা আর্মি ক্যাম্পে পৌঁছে যাবো। ইয়েস, এখানেই আর্মি ক্যাম্প। আর আরেকটা বিষয় হলো, আগে যারা জানেন না তাদের জন্য, আর্মি ক্যাম্পটা আগে ছিল ভিতরে একটা ঢালের উপরে, রুমা বাজারের ভিতরেই। এখন আর্মি ক্যাম্পটা হচ্ছে হলো আপনার এই রুমা বাজারের আগেই নিয়ে আসছে, মনে হয় 3-4 কিলো আগে নিয়ে আসছে। এখান থেকে এন্ট্রি করে এখানে হচ্ছে হলো সমিতি আছে, ওদের সমিতিতে রেজিস্ট্রেশন করে ফর্ম টর্ম ফিল আপ করে একবারে আমরা হচ্ছে হলো ভিতরে যেয়ে গাইড নিয়ে নিব, গাইডের সাথে রওনা দিয়ে দিব। তো এখানে আগে কাজটা শেষ করি, আর এখানে ক্যামেরা ইউজ করা নিষেধ, আমি অফ করে দিই। ও আমরা রুমার কাছাকাছি, এখন ভালোই যাচ্ছে। এটা কি রুমা বাজারের সেই ব্রিজ? না, রুমার ব্রিজটা এত উঁচু ছিল না, আরও বাজে ছিল অবস্থা। রুমা বাজারের ব্রিজ মানে আরেকটু সামনে। আমরা যখন ট্রেকিংয়ে আসতাম তখন রুমা বাজারের ব্রিজের অবস্থা ছিল জঘন্য। অনেক সময় প্রথমবার মনে আসছিলাম, ব্রিজের আগেই আমাদের নেমে পড়া লাগছিল, ব্রিজের অবস্থা ভালো না, ওখান থেকে বাস ঘুরে ফেলতো। আর এরপরেও আসছিলাম, তখনও ব্রিজের অবস্থা খুব একটা ভালো ছিল না, ব্রিজের পরপর বাস থেমে যেত, ওখান থেকে চান্দার গাড়িতে করে আরেকটু সামনে আসতে হতো, বা অটো, অটো ছিল না। ও সামনে ওই যে ব্রিজ রুমা বাজার, ওয়াও ওয়াও, হোয়াট এ ভিউ। রুমা বাজারের ব্রিজের কাজ মাঝখানে ধরছিল শুনছিলাম, আসলে আমরা তো অনেক দিন এদিক আসি নাই, আসলে একদিন বলতে 17-18 সময় তো মনে হয় এই ব্রিজ ছিল না, যতটুকু মনে পড়ে। এই ব্রিজ তো মারাত্মক ব্রিজ করছে এটা, এটা হলো সাঙ্গু নদীর উপরে। এইখানে তো দাঁড়াবো মাস্ট, এত সুন্দর সিনারির মধ্যে না দাঁড়াইলে কীভাবে, আমরা একটু দাঁড়াই এখানে, দাঁড়াই একটু ছবি টবি তুলি। তারপর হচ্ছিল অঞ্জন্য পিছনে পড়ে গেছে, ওর জন্য একটু ওয়েট করা লাগবে, ওই দাঁড়ায়, সেটাই বিষয়। সিনারি খুব সুন্দর, ছবি তো মাস্ট, এই জায়গায় ছবি না তুললে এটা পাপ হয়ে যাবে, তুলতেই হবে। অঞ্জনের জন্য ওয়েট করি। আমরা আমাদের সেই চেনা পরিচিত রুমার রাস্তায় ঢুকে গেছি। তো এইখান থেকে আমাদের গাইডের নাম হচ্ছে হলো ঋত্বিক বড়ুয়া জীবন, ঋত্বিক রোশন। ঋত্বিক দার সাথে আমার দেখা হচ্ছে প্রায় 7-8 বছর পরে। মাঝখানে এর আগে আসছিলাম, তখন ঋত্বিক দার সাথে আমাদের ওঠা হয়নি, ওনার পরীক্ষা ছিল অনার্সের, অনার্স বা মাস্টার্সের একটা পরীক্ষা ছিল খুব সম্ভবত, তো উনি বান্দরবন ছিল, বান্দরবন ওনার সাথে দেখা করছিলাম আমরা। পরে সেখান থেকে সাপুলদাকে নিয়ে হচ্ছিল আমরা কেওক্রাডং গেছিলাম। তো কিন্তু দাদার সাথে দেখা করে গেছি, তো ইনশাল্লাহ আজকে দাদার সাথেই আবার উঠবো, দাদার সামনে কোথাও আছে, আমরা
প্রাইমারি স্কুল আছে সামনে একটা, প্রাইমারি স্কুলটার সামনে ব্রেক দিয়ে দাদারে ফোন দিলেই হবে। প্রাইমারি স্কুলের পরেই রুমা বাজার। কিন্তু এখানে এসে অনেক সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এই পাশেই খুব সম্ভবত আপনার একটা ঝিরি ছিল, যে এই ঝিরিতে আমরা কেওগাটং থেকে নেমে এসে গোসল করছিলাম, ওনাদের দাদাদের বাসার পাশের ঝিরি। তো যাই তাহলে, আজকের ব্লগটা রুমা পর্যন্তই রাখি, কেননা রুমা থেকে বগালেক থেকে কেওগাটং সবই স্টেপ বাই স্টেপ একটা একটা করে ব্লগ দিব। ব্লগটা মনে লম্বা হয়ে গেল, কেননা আমি আর মনে হয় না কেউ হলো বান্দরবনের এই রোডটার এত বড় ব্লগ দেয়। আমার দিতে ইচ্ছা করলো দিচ্ছি, উচিত দেওয়া। ওভারঅল রাস্তা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকা উচিত। অন্যান্য ব্লগাররা ডিরেক্ট পাহাড়ে উঠে যায়, বাট ডিরেক্ট পাহাড়ে উঠলে আসলে রাস্তা সম্পর্কে ভাইবটা তো আপনারা বুঝবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল করতে থাকবেন। নুব রাইডারের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন, খোদা হাফেজ।